হবে, এটা আমরা বুঝতে পারি। যখন আমি 5 নিব তখন ওটা কেলভিন স্কেলে 273 যোগ হবে, যদি 10 নেই তাও যোগ হবে, যদি 15 নেই যোগ হবে। সব ক্ষেত্রেই হচ্ছে আমাদের 273-এর একটা পার্থক্য দেখা যাবে সেলসিয়াস ও কেলভিনের মধ্যে। দেখো, ধরো তুমি এবং তোমার বড় ভাই দুইজনের বয়সের পার্থক্য 5। ধরো তোমার বয়স 10, তোমার ভাইয়ের বয়স 15। 5 বছর পর তোমার বয়স হবে 10, তোমার ভাইয়ের বয়স হবে, আচ্ছা সরি আমি ভুল বলেছি। আমি হাম্মাদকে বলি, হাম্মাদ তুমি ধরো তোমার বয়স হচ্ছে 10, তোমার ভাইয়ের বয়স 15। তো 5 বছর পর তোমার বয়স হবে 15, তোমার ভাইয়ের বয়স হবে 10। দেখো, তাও কিন্তু যতই বছর আগাম তোমাদের পার্থক্য কিন্তু 5-ই থাকবে। তুমি কখনোই তোমার বড় ভাইয়ের বয়সের সমান হতে পারবে না এবং তোমার বড় ভাইও বয়সে ছোট হতে পারবে না। তো এই ক্ষেত্রে বলা যায়, এরকম যদি আমি সেলসিয়াস ও কেলভিনের ক্ষেত্রে ধরি, ওদের দুইজনের মাঝে পার্থক্য হচ্ছে ওদের দুইজনের মাঝে পার্থক্য হচ্ছে 273.15 কেলভিনের একটা পার্থক্য আছে, এই মানটার পার্থক্য। তাহলে আমরা সেলসিয়াসে যাই নিব সেটাই হচ্ছে 273 যোগ করতে হবে। এই জন্য হচ্ছে ওরা কখনোই সমান হবে না। এটা কি ক্লিয়ার? ভেরি গুড। ও জিমি, তুমি আচ্ছা, তুমি কি ক্লিয়ার কিনা আমাকে বলো। জি মিস, আমি এখনই যা শুনতে পাচ্ছি, আমার নেটের খুব প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে। হাম্মাদ, তুমি কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরের অংশটা আমরা নিজেরা সলভ করবো, কারণ এটা একটু তোমাদের জন্য কঠিন হয়েছে। কি বলেছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান, সেটি কত হবে। চলো এটা আমরা আজকে বের করি। আচ্ছা, হ্যাঁ এখানে বলেছে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে পার্থক্য, সরি, কোন তাপমাত্রা সেলসিয়াসে যত নিব ফারেনহাইটও ঠিক ততই বের হবে, তাই না? তো এটা আমরা বের করি। এটার একটা মজাদার নিয়ম আছে। ধরো, আমরা জানি যে সেলসিয়াসে যে 0 থেকে শুরু হয় সেটা ফারেনহাইটে কত থেকে শুরু হয় মনে আছে? 32 ডিগ্রি ফারেনহাইট থেকে। ভেরি গুড। 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয় এবং সেটা শেষ হয় কততে বলতো? 212 ডিগ্রি ফারেনহাইটে। ভেরি গুড। 32 এবং 212, আর আমাদের সেলসিয়াসে ছিল 0 এবং 100। তাহলে আমরা বলতে পারি এটা একটা সূত্র যেটা আমাদের এই অনুশীলনের শুধু এই ম্যাথটার ক্ষেত্রে কাজে লাগবে। চলো আমরা এটা লিখি। আমি একটা জিনিস লিখছি, তারপর তোমাদেরকে এক্সপ্লেইন করছি যেটার মানে। হ্যাঁ, দেখো এখানে আমি লিখেছি মিস লেখা ঠিক করে বোঝা যাচ্ছে না। আচ্ছা সরি, আমি আবার সুন্দর করে লিখছি। এটা হচ্ছে সি। দেখো আমি উপরে কি লিখেছি, সি, সি। আর নিচে লিখেছি C/5। মানে ধরো সি যেটা, তাকে আমি 5 দিয়ে ভাগ করছি, আর এরপর সমান চিহ্ন দিয়ে আমি লিখেছি F-32/9। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি জিনিসটা কি। মিস বুঝছি না। বোঝা যাচ্ছে না আমার লেখাটা? আচ্ছা, ফ্রিটা মনে হয় একটু খারাপ হয়েছে, আমি সেটা আবার লিখি। এবার বোঝা মিস যাচ্ছে? একটু ঘুরতে আসছে। এবার কি বোঝা যাচ্ছে আমার লেখা? 32 কোথা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব এক্সপ্লেইন করছে, তোমরা একদম শান্ত হয়ে বসো। দেখো আমি ধরলাম, মিস আমি এটা করেছি। আচ্ছা জুয়াইরা, তুমি এটা করেছো, ভেরি গুড। তাহলে তো তোমার এই প্রশ্নটা তোমার জন্য একদম পারফেক্ট। তাহলে চলো আমি আরেকবার বুঝি, তোমরা আরেকটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বাকিদের জন্য আমি বলি। দেখো কি, ধরো একটা স্কেল আমি নিলাম, এটা হচ্ছে একটা সেলসিয়াস স্কেল, এবং এর পাশেই একটা স্কেল নিলাম, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো সেলসিয়াস স্কেলকে আমি নাম দিব সি, ফারেনহাইট স্কেলকে আমি নাম দিব এফ। তাহলে আমাকে বলছে এমন একটা তাপমাত্রা বের করতে যেই তাপমাত্রা সেলসিয়াসে যেটা ফারেনহাইটেও ঠিক সমান দেখাবে। ধরো এই যে আমরা বলেছিলাম জ্বর হলে যে দেখায় 102, 103 ফারেনহাইট স্কেলে, সেটা তো সেলসিয়াস স্কেলের এটার কোনো অস্তিত্বই নেই, তাই না? জি মিস। সেরকমই এমন একটা তাপমাত্রা আমরা চাইলে মাপতে পারবো যেটা সেলসিয়াস স্কেলে যেই তাপমাত্রা দেখাবে ফারেনহাইটেও ঠিক সেই তাপমাত্রাই দেখাবে। তো সেটাই আমাদের আজকে বের করতে হবে। কত? দেখো আমরা যখন কোনো থার্মোমিটার নিয়ে কাজ করি আমরা কি লিখি জানো? প্রথমে হচ্ছে সি। ধরো সেলসিয়াস স্কেল নিয়ে আমি আজকে একটা কাজ করব, তো প্রথমে যেহেতু সি লিখবো, সি হচ্ছে যে কোনো তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে যে কোনো তাপমাত্রা হচ্ছে সি।
তারপর এটার আমরা মনে আছে ওদিন পড়েছিলাম গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। জি স্যার। জি মিস। জি মিস। হ্যাঁ জি মিস। হ্যাঁ। তারপর ধরো সি লিখলাম, হ্যাঁ, এই অংশটা আমি দাগে রাখছি। এরপরে এখানে আমি লিখবো যে শূন্য। এটা কি বলতো, সেলসিয়াস স্কেলে শূন্যটা কি ছিল? বরফের গলনাঙ্ক। ভেরি গুড, বরফ 0 ডিগ্রি সেলসিয়াসকে বলা যায় সেটা। আবার এখানে আমি লিখলাম 100। এটা কি বলতো সেলসিয়াস স্কেলে? পানির স্ফুটাঙ্ক। পানির স্ফুটনাঙ্ক। ভেরি গুড। আর এরপর লিখলাম 0। এই 0টা কি কিছুক্ষণ আগেই বলেছো তোমরা? পানির গলনাঙ্ক। বে- না, বরফের গলনাঙ্ক। হ্যাঁ হ্যাঁ বরফের হ্যাঁ, গলনাঙ্ক। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এখন তোমরা বলবে এটা কি কেন লিখতেছে, তাই না? দেখো, কোনো একটা থার্মোমিটার নিয়ে যখন আমরা কাজ করি, থার্মোমিটার বললাম বা স্কেল বললাম, যে কোনো সেলসিয়াস স্কেল, এক্ষেত্রে ধরো একটা তাপমাত্রা আমি লিখলাম, এটা 25, 26, 27, 28 যে কোনো ধরলাম, সি। এরপরে মাইনাস দিয়ে 0। এটা কি জানো? এটা হচ্ছে, তোমরা বলেছো বরফের গলনাঙ্ক। এই বরফের গলনাঙ্কটা এক একটা স্কেলের জন্য ফিক্সড। যেমন ফারেনহাইট স্কেলের জন্য হচ্ছে 32, সেরকম সেলসিয়াস স্কেলের জন্য হচ্ছে 0। সেরকম এটা একটা সূত্র যে আমরা সবসময় যখন কোনো তাপমাত্রা বের করতে মিস যাবো একটু তখন। আবার বলেন, নেটের প্রবলেম ছিল, শুনতে পাইনি। আচ্ছা, তুমি কোন পর্যন্ত শুনেছো? যে ওখানে লেখা পর্যন্ত শুনছিলাম, যে বরফের গলনাঙ্ক, বরফের আর গলনাঙ্ক পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো, আমরা ধরো কোনো একটা তাপমাত্রা বের করবো কোনো একটা স্কেলে, সেলসিয়াস স্কেলে, তখন আমরা যে তাপমাত্রাটা বের করবো সেটাকে আমরা সি ধরে নিলাম, অজানা রাশি, যেহেতু আমরা জানি না এটা কত হবে। তখন ওটা থেকে আমরা কি বিয়োগ করবো বলতো? শূন্যটা কি হতে পারে? বরফের। গলনাঙ্ক। ভেরি গুড। হ্যাঁ। আর এখানে যে 100, এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তো 100 ডিগ্রি - 0, এটা আমরা ওই যে তখন তোমাদের বই যে ছকটা ছিল, ওই ছকে কিন্তু প্রত্যেকটা স্কেলেরটা মুখস্থ ছিল। তো এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের জন্য। তাহলে এবারে ফারেনহাইট স্কেলেরটা মিস, চলো। জি। 100 - 0 কেন হয়েছে? আচ্ছা, 100 - 0 এটা কেন বিয়োগ করছে? এটা একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। এটা হচ্ছে, আমরা যখন কোনো তাপমাত্রা নিয়ে কাজ করবো, দেখো আমি এমন একটা তাপমাত্রা বের করতে চাই যেটা সেলসিয়াস ও ফারেনহাইটের সমান, ধরলাম এটা, ঠিক আছে? তাহলে C - 0, এটা আমি কেন বিয়োগ করছি? এটাই হচ্ছে একটা, ধরো তুমি একটা থার্মোমিটার আজকে বানাবো, সেটার নাম হচ্ছে হাম্মার থার্মোমিটার, ঠিক আছে? তা হাম্মার থার্মোমিটারের নাম দিলাম আমি H। তাহলে তুমি বলা কি, এই থার্মোমিটার একজন বিজ্ঞানী যে আগে বানিয়েছেন সে বলবে এই থার্মোমিটারটা কিভাবে লিখতে হয় সে তোমাকে শিখাবে। সেটা হচ্ছে যে তুমি সব সময় ধরো হাম্মার থার্মোমিটারে এখানে কোন যে তাপমাত্রাটা আছে সেটা তুমি বের করতে চাও, তো তুমি করবে কি, হাম্মাদের H লিখবা, যে তাপমাত্রা বের করতে চাও। তারপরে তোমার ধরো তোমার ইয়াতে তাপমাত্রা যে যেখানে বরফের গলনাঙ্ক সেটা ধরলাম, এটা কিন্তু সব ধরাম, হ্যাঁ। সেটা আমি ধরলাম 5, তুমি বললা যে 5 ডিগ্রি হাম্মাদে হচ্ছে বরফ, ইয়া সরি, বরফ হচ্ছে গলে যাবে, সেটা তুমি ধরলা 5। যেমন সেলসিয়াস সেটা ছিল 0। তারপরে এই যে তুমি তোমার স্কেলে বানালা যে যেই তাপমাত্রায় পানির স্ফুটনাঙ্ক হয় সেটা হচ্ছে 120, সব আন্দাজে, ঠিক আছে? 120 এবং -5। এখন তুমি বলবো কেন এটার থেকে এটা আমি বিয়োগ করছি, কেন এটার থেকেও এটা আমি বিয়োগ করছি? এটাই হচ্ছে একটা থার্মোমিটার লেখার একটা মিস, আদর্শ। 120 কোথায় পাইলেন? আচ্ছা, আমি এখন যে স্কেলটা নিয়ে কথা বলছি এটা কিন্তু হাম্মাদ স্কেল, হ্যাঁ। এটা যদি ধরো হাম্মাদ কোন একদিন ল্যাবরেটরিতে গিয়ে বলে যে আমি একটা থার্মোমিটার বানাবো, ও ঠিক এইভাবেই থার্মোমিটারটা বানাবে। কারণ তুমি ধরো বললা যে তুমিও আজকে বানাতে চাও, জুয়ারিও বললো আমি আজকে একটা থার্মোমিটার বানাবো, তখন ও এইচ এর জায়গায় দিবে যে, তখন ওর থার্মোমিটারের 5-এর জায়গায় থাকবে 10, 20, যা থাকতে পারে। এই যে সেলসিয়াসে যেমন 0, ফারেনহাইটে যেমন 32, একটা স্কেলে এটা এক এক রকম হতে পারে। তোমরা চাইলে নিজেদের স্কেল তোমরা বানাতে পারো। আচ্ছা, এটা বলার কারণ কি, কোনো একটা থার্মোমিটার নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা এর গলনাঙ্ক এবং পানির স্ফুটনাঙ্ক এই দুইটার সাথে তুলনা করে সেই তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রাটা বের করি। যেমন সেলসিয়াস স্কেল থেকে আমরা এর গলনাঙ্ক বিয়োগ করি এবং এর স্ফুটনাঙ্ক থেকেও এর গলনাঙ্কটা বিয়োগ করি। এটা হচ্ছে একটা থার্মোমিটার লেখার, তুমি বলতে পারো আদর্শ ফর্ম। যেমন এফ, এখানে আমাকে তোমরা এবার অ্যান্সার দিবা। ধরো আমি ফারেনহাইট স্কেল নিয়ে এটা লিখতে চাচ্ছি, দেখো মাঝে কিন্তু সমান চিহ্ন দিয়েছি, কারণ আমরা এমন একটা তাপমাত্রা বের করবো যেটা দুই স্কেলেই সমান। এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো বলো? ওকে, বুঝতে পেরেছো। আহ
কে কে বুঝতে পারবে এবার সে বলো আমাকে। আচ্ছা, তোমরা বোধহয় সবাই বুঝতে পেরেছো, তাহলে আমরা যেখানে ছিলাম। দেখো, আমি বলেছি প্রথমে কি বিয়োগ করতে হবে, যে তাপমাত্রাটা বের করবো এর পাশে কি বিয়োগ করতে হবে, এর বরফের গলনাঙ্ক। তাহলে বলো, ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট। ভেরি গুড। তাহলে এখানে শূন্য জায়গায় আমি কি লিখবো? 32 ডিগ্রি ডিগ্রি ফারেনহাইট। ভেরি গুড। তাহলে আমি লিখলাম 32। তাহলে এরপরে বলো 100-র জায়গায় আমরা কি লিখবো? পানির স্ফুটনাঙ্কটা কত? 212 212 ডিগ্রি ফারেনহাইট। ভেরি গুড। তোমরা খুবই অ্যাক্টিভলি রেসপন্স করছো। তাহলে আমাকে বলো, এখানে লিখলাম 212 মাইনাস, এখানে বলো 212 মাইনাস কত লিখবো? 32 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তাইলে এই যে একটা লম্বা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, দাঁড়াও এক্সাম একটু ক্লিন করি। তাহলে আমার লেখাটা সরি একটু বাজে হয়ে গেছে, বাট তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই বলবো, আমি আবার লিখবো। এই ইকুয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি, একটা যে ইকুয়েশন লিখেছে c মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়ালস টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। জি মিস। হ্যাঁ, জি মিস। এটাও লেখা যায় যে c বাই 100 ইকুয়ালস টু f মাইনাস 32 ডিভাইডেড বাই কত হবে বলো বিয়োগ করে? একশো আশি ডিগ্রি ফারেনহাইট। 180 ডিগ্রি ফারেনহাইট আমি লিখলাম। এখন দেখ, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এই যে 100 আর 180 দুই পাশে। মিস, জি বলো। 180 কেমনে হলো? 212 থেকে তুমি এখনই 32 বিয়োগ করো, হাতে হাতে কর। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। দেখো, এখন যদি আমি উভয় পক্ষে, তোমরা কি কাটাকাটি এই অংশটার সঙ্গে পরিচিত? উভয় পক্ষে মিস, কাটাকাটি কিভাবে করে? মিস। হ্যাঁ, এখন বলো তো 20 দিয়ে যদি আমি 100 এবং 180 কে কাটি, নিচে কি কি থাকবে? আমাকে সবার অ্যান্সার করতে হবে। 5 20 হচ্ছে সি বাই 5 এবং হচ্ছে f মাইনাস 32 বাই। হ্যাঁ বলো, হচ্ছে হচ্ছে 32 বাই, দেখো 180 কি যদি 9 ভেরি গুড, সবাই একদম সুন্দর অ্যান্সার দিচ্ছে। এবার কি চেনা চেনা লাগছে এই জিনিসটা যে আমি এখানে লিখেছি c বাই 5 ইকুয়ালস টু f মাইনাস 32 বাই 9? জি মিস। ওকে, জি মিস। এখন তোমরা বলবা যে এই ইকুয়েশনটা আমাদের কাজ কি? এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। এই সমীকরণটা দিয়ে আমরা বুঝতে পারবো যে সেলসিয়াস স্কেলের কোন তাপমাত্রা ফারেনহাইট স্কেলের সমান। ঠিক আছে, ধরলাম সেলসিয়াস স্কেলে এমন একটা তাপমাত্রা যেটা ফারেনহাইট স্কেলেও সমান, তাহলে আমরা কি ফারেনহাইটের জায়গায়ও সেলসিয়াস লিখতে পারি? এটা কে কে বুঝেছো বলো, যেহেতু ওরা দুজন সমান। বা সেলসিয়াসের জায়গায়ও ফারেনহাইট লিখতে পারি, বলো কোনটা দিয়ে লিখবো, ফারেনহাইট নাকি সেলসিয়াস? মিস, যেহেতু আমরা ফারেনহাইট বের করব নাকি মিস? আচ্ছা, আমি বলি, আমি যদি এখন দুই জায়গায় এফ বসাই, আমি বলি কেন সির জায়গায় আমি এফ বসাবো? আগে এরও আগে বলি, সেলসিয়াস হচ্ছে সেলসিয়াস স্কেলের যে কোনো তাপমাত্রা, ফারেনহাইট হচ্ছে ফারেনহাইট স্কেলের যে কোনো তাপমাত্রা। আমাদের কাজই হচ্ছে এটা, যে এমন একটা তাপমাত্রা বের করা যেটা দুই স্কেলে সমান হবে। তাইলে দুই স্কেলে যেহেতু সমান, ধরো আমি বললাম কি আমার এখন এখানে তাপমাত্রা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। কোনো কারণে আমি এটা ধরো, এটা কখনোই সম্ভব না যে 5 ডিগ্রি ওখানে সমান হবে। 5 ডিগ্রি সেলসিয়াস কোনোভাবে 5 ডিগ্রি ফারেনহাইটেও সমান হয়ে গেল, মানে 5 ডিগ্রি ফারেনহাইট আর 5 ডিগ্রি সেলসিয়াস সমান, দুইজন একদম সমান। তাহলে আমি সির জায়গায় যদি 5 মিস, লিখি তাহলে, আবার বলেন। আচ্ছা, ধরলাম 5 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি ফারেনহাইট দুইটা পরস্পর সমান। এতটুকু ক্লিয়ার? জি মিস। ওকে, তাহলে কোনো একটা কারণে আমি তাহলে সির জায়গায়, সি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, তাহলে এখানে যদি আমি 5 লিখি তাহলে কি আমি ফারেনহাইটেও 5 লিখবো? জি মিস। হ্যাঁ, এটা আমরা লিখতে পারবো, কারণ
যদি দুইটা সমান হয়। এখন আমরা তো জানি বাস্তবে এটা কখনোই সমান না, 5 ডিগ্রি সেলসিয়াস আর 5 ডিগ্রি ফারেনহাইট কখনোই সমান না। আমাদের কাজই হচ্ছে এটা যে কোন তাপমাত্রাটা সমান সেটাই আমাকে বের করতে হবে। তাহলে চলো এই কাজটা আমরা করি। ধরলাম যে সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা ফারেনহাইট স্কেলেও সমান তাপমাত্রা, এটাই তো আমাদেরকে বলেছে যে এই যে দেখো প্রশ্নটা ফারেনহাইট ও স্কেলের মান সমান, সেটা কত, তাই না? জি মিস। তাহলে এখন সির জায়গায় আমি সি রাখলাম, ধরলাম হ্যাঁ সির জায়গায় আমি সি রেখে, যেহেতু এটা ফারেনহাইটেরও সমান, তাহলে এফ এর জায়গায় কি আমি সি লিখতে পারবো কিনা এটা বলো। জি মিস। এর উল্টাটা মিস। এর হ্যাঁ, এর উল্টা কাজও কিন্তু করা যেত। ফারেনহাইটের জায়গায় যদি, সরি সেলসিয়াস, এই যে এই জায়গাটায় যদি আমি ফারেনহাইট লিখতাম তাও হতো, ঠিক আছে? জি মিস। জি মিস। এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে সরল করা। এটাকে আমরা পারবো করতে? জি মিস পারবো। জি মিস আসলে পারবো। সবাই পারবা? জি জি মিস। মিস। আচ্ছা, তাহলে 2 মিনিট টাইম আমাদের হাতে, আমরা সবাই করি, আমিও করি, তোমরাও করো, ঠিক আছে? মিস কি করব বুঝি নাই। এই যে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, সমীকরণ c/5 = c - 32/9। জি এখানে সি এর মানটা বের করবো আমরা। সি কত হয়, যোগ বিয়োগ করলেই, অনেক ইজি, খুব একটা কঠিন না, যোগ বিয়োগ করলে আমরা বের করতে পারবো। এটা আমাদের কাজ এখন করা, আমরা সবাই করি, কেউ না পারলেও সমস্যা নেই, আমরা সলভ করবো এটা। -40 ডিগ্রি আসছে। ও আচ্ছা, জুয়াইয়া ভেরি গুড, তুমি আমাকে অ্যান্সার দিয়েছো এবং এই অ্যান্সারটা কারেক্ট। আমরা আরেকটু ওয়েট মিস করি, আমারও -40 ডিগ্রি আসছে। ভেরি গুড। জেমি, তুমি কি সলভ করতে পেরেছো? জি মিস এটাই আসছে। ওয়াও, খুব ভালো। আচ্ছা হাম্মাদ, তুমি? মিস পারতেছি না। আচ্ছা, না পারলেও সমস্যা নেই, চলো আমরা এটা একসাথে সলভ করি। কোথায়, এই দেখো, এই 5টা ভাগ অবস্থায় আছে, এটাকে যদি আমি সরি গুণ করে ও পাশে পাঠাই, তাহলে কি হবে? আমাকে যারা করেছে তারা আমার সাথে রেসপন্স করো। c - 32/9 ইন্টু হবে 5। ক্লিয়ার হাম্মান? জি মিস। ওকে, দেখো এখন এখানে 5 দিয়ে তোমাকে সি এবং -32, মানে c - 32 দুইটাকে 5 দিয়ে গুণ করতে হবে। করে ফেলো তো, বলো তো কি হবে এখানে, আমি লিখছি তুমিও লিখো। স্যার 5, মিস সি এর মান কত? সির মানই তো আমাকে বের করতে বলছে। দেখো আমরা তাই এটাকে এখনো সি ধরে নিব, কিছুক্ষণ পর কাটাকাটি গেলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে এটা কি হবে বলো, 5c - 32 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 160। ভেরি গুড, তাহলে -160 হবে কিন্তু। আচ্ছা, -160, তাহলে ডিভাইডেড বাই 9। তাহলে 9টাকে হ্যাঁ 9 আছে এবং এই পাশে আছে শুধু একটা সি। তাহলে এখন হাম্মাদ দেখো, এখানে 9টাকে যদি ওই পাশে নিই তাহলে কত হয় বলো? কোন পাশে মিস? এই যে বাম পাশে নিলাম, এই যে 9, এই যে দেখতে পাচ্ছ নিচে যে 9 আছে, এটা তো ভাগ অবস্থায়, বামে একটা একা সি আছে, এর সাথে গুণ দিয়ে দিলাম, হবে না? বুঝতে পারছো হাম্মাদ? না মিস। আহ, এই যে দেখো, এই যে এখানে একটা 9 দেখতে পাচ্ছ, আমি যে মাত্র গোল করলাম, জি এটা যদি বাম পাশে যাই, ভাগ অবস্থায় ছিল, এখন কি অবস্থায় যাবে বলো? গুণ। হ্যাঁ, তাহলে 9 9 গুণ সি, এটা কত হবে? এটাকে কি লেখা যায়? 9c, এটাকে কি বলে? 160। হ্যাঁ, আচ্ছা, না, তোমাকে আমি যেটা বলতে বলছি তুমি যেটা বলো। এই যে 9 × c, এটা কত হয়? 9c না? জি হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি আচ্ছা আরেকটু ভেঙে লিখি, তাহলে 9c = হয় যে 5c - 160, ঠিক আছে? যেটা বলেছি আমি, 9c = বলো, আমার সাথে সাথে রেসপন্স করতে হবে তো। 9c = 5c - কত? 160। হ্যাঁ, এখন 5c এখানে যোগ আছে, বাম পাশে 9c এর পাশে গেলে কি হবে? গুণ।
বিয়োগ হবে, যোগ থাকলে হয় বিয়োগ, গুণ থাকলে হয় ভাগ। আচ্ছা আচ্ছা হ্যাঁ মিস। আচ্ছা 9C থেকে 5C বিয়োগ করলে কত হয় আমাকে বলো। 4C। ভেরি গুড। 4C। 4C সমান সমান কত? এই পাশে কি বাকি আছে তাহলে -160। এখন মাইনাস সরি -160, এটাকে আমাকে আমার কি বের করতে হবে এটা মনে আছে তো? আমাকে বের করতে হবে সি এর মান কত, শুধু সিটা কত। ক্লিয়ার? জি। হ্যাঁ, তাহলে ধরো সিটাকে আমি এই পাশে রাখলাম, 4টাকে এখানে গুণ অবস্থায় আছে, এখানে দিলাম ভাগ। এই ভাগটা এবার তোমার নিজের করতে হবে, বলো কত হয়। 160কে 4 দ্বারা ভাগ করবা, সামনে মাইনাস বসাই দিবে। মিস আমার তো 40। কারেন্ট চলে গেছিল 40। মিস। আচ্ছা মিস তার হ্যাঁ বলো। কি বুঝাইলেন একটু আবার বলেন। আচ্ছা জুয়াইরিয়া, তুমি কোন জায়গা থেকে বুঝতে পারোনি? আমি ওই যে যেই মিস অঙ্কটা, আমি কিছু শুনতে পাইনি, কি বললেন? আচ্ছা জুয়াইরিয়া, তুমি যে অঙ্কটা বলেছো -40 ডিগ্রি সেলসিয়াস, ওটা হচ্ছে হাম্মাদ বুঝতে পারিনি, আমি ওকে ওইটা বুঝাচ্ছি। ওকে মিস। আচ্ছা হাম্মাদ বলো, -160কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 40। কত? খালি 40 নাকি প্লাস মাইনাস কিছু আছে? -40। -40 বললে হবে না, -40 ডিগ্রি সেলসিয়াস বলতে হবে। কেন সেলসিয়াস বলবো? কারণ এটা আমি সি বের করতেছি, ঠিক আছে? জি। আচ্ছা -40 ডিগ্রি সেলসিয়াস, এই অ্যান্সারটা কিন্তু তোমার ক্লাসমেট সবার আসে। ভেরি গুড সবাইকে। সুভা, জেমি, জুয়াইরিয়া, ভেরি গুড, খুবই ভালো। আর হামাদ তুমি এখন শিখে নিচ্ছো, ইনশাল্লাহ তুমিও পারবা সামনে। তাহলে আমরা কোথায় ছিলাম দেখো। এখন এর মাধ্যমে কি বোঝা যায়, -40 ডিগ্রি সেলসিয়াস যদি কোনো একটা জায়গার তাপমাত্রা হয়, এবং ওইখানে যদি ধরো হাম্মাদ একটা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা নিয়ে গেছে, সরি স্কেল নিয়ে গেছে, এন্ড বলতেছে যেখানে ডিফারেন্ট হবে, কিন্তু ও কতক্ষণ যদি থার্মোমিটারটা ওখানে রেখে দেয়, ও দেখবে যে আসলে ওইখানেও কত দেখাবে, -40। ঠিক আছে? স্যার মিস -40 ডিগ্রি হলে তো ওখানে প্রচুর ঠান্ডা হবে। হ্যাঁ, ভয়ঙ্করের উপরও ভয়ঙ্কর, মানে এখানে মানে মানে কেউ যেতেই পারবে না এমন অবস্থা হবে। তাইলে এটা খুব মজার না? দেখো দুইটা স্কেলে একই তাপমাত্রা, এটাকে তুমি -40 যেরকম লিখতে পারবা, সেরকম কি লিখতে পারবা বলো তো? -40 ডিগ্রি। ফারেনহাইট। ভেরি গুড। -40 ডিগ্রি ফারেনহাইট প্লাস স্কেল, সরি সেলসিয়াস, দুইটাই। তাহলে এবার কি এটা সবার ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা নেক্সট মুভ করব। জি মিস। জি মিস। ওকে, ভেরি জি গুড মিস। সবাইকে, তোমরা অনেক ভালো অ্যান্সার দিছো। তাইলে চলো আজকে আমাদের নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে আমাদের চারপাশের পরিবর্তন। আচ্ছা এর আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। তোমাদের না এই যে অধ্যায় 6 নিয়ে আমি ছোট ছোট 3টা প্রশ্ন দিয়েছি, হ্যাঁ? এটা আমি তোমাদের ক্লাস শেষের 10 মিনিট আগে এই যে শেয়ার স্ক্রিন দিয়ে রাখবো, তোমরা শুধু খাতায় লিখে স্কুলেতে পাঠিয়ে দিবে, পারবা না সবাই? পারবো। জি পারবো। মিস পারবো। ভেরি গুড। তাহলে মিস পরীক্ষাটা এখনই নিলে ভালো হয়। কিন্তু এখন নিলে জি হবে, মিস। কিন্তু জি তাহলে মিস তো তোমরা ছবি তুলতে তুলতে আরো 10 মিনিট শেষ করে দিবা, কোনো পড়াও হবে না। এ থেকে ভালো যে লাস্টে 10 মিনিট আমরা এটা করবো। এর আগে চলো একটা নতুন অধ্যায় পড়ি, এটা খুবই মজার একটা অধ্যায়, আমাদের চারপাশে পরিবর্তন। ঠিক আছে? সবাই কি স্যার নাকি নতুন অধ্যায় দেখে? এই অধ্যায়টা কিন্তু খুব সুন্দর। সবাইকে রেসপন্স করতে হবে, সবাইকে আছো ক্লাসে? জি জি মিস মিস। আছি। আচ্ছা, স্যাড হওয়া যাবে না, পরীক্ষা একদম লাস্টে দিতে হবে, তাহলে তো মজা। দেখো পরীক্ষা দিয়ে আর কোনো পড়া নেই, শুধু আহ একটু রেস্ট করবা কতক্ষণ, তারপর আবার। তাহলে চলো আজকে আমরা একটা নতুন অধ্যায় পড়ি, সেটা হচ্ছে আমাদের চারপাশের পরিবর্তন। ঠিক আছে? এর প্রথমেই আমাকে বলতে হবে যে আমাদের চারপাশে অনেক ধরনের পরিবর্তন দেখি, তাই না? ধরো এই যে গত চ্যাপ্টারে আমরা দেখেছি বরফ থেকে পানি হয়, পানি থেকে বরফ হয়, এরকম অনেক পরিবর্তন দেখা যায়। তারপর তরল পানি থেকে বাষ্প হয়, এই সবগুলো কি ধরনের পরিবর্তন আমরা কি বলতে পারি? ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন। ভেরি গুড, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু ধরো তুমি দেখলাম যে এই যে আমি একটা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে লবণ, আচ্ছা তোমরা কি খাদ্য লবণের টেস্টটা কি করেছো? জি মিস করেছি কিন্তু কোনো পরিবর্তন হয়নি। জি মিস। তাহলে কি তোমাদের লবণে আয়োডিন নেই নাকি? আচ্ছা আমি তো আহ আমি এখন না, আমি আসলে তোমাদের বয়সে যখন ছিলাম তখন আমি করেছিলাম, তখন কিন্তু আমি নীল দেখেছি, আয়োডিন ছিল তার মানে। তাহলে তোমাদের এটা একটা
চিন্তার বিষয় যে কেন নীল হলো না, আয়োডিন কি নেই নাকি কি। আচ্ছা ঠিক আছে, এটা একটা, আচ্ছা এই যে পরিবর্তনটার কথা বললাম এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। জি মিস। যদি লবণের দেওয়ার ফলে নীল হতো তাহলে একটা রাসায়নিক পরিবর্তন। কিংবা ধরো মরিচা, মরিচার কথা তোমরা জানো, জানো না? জি মিস। আচ্ছা, মরিচা ধরা, এটা একটা রাসায়নিক পরিবর্তন। এই সব ধরনের পরিবর্তন আমাদের চারপাশে যা যা হয় সেগুলো নিয়ে আজকে আমাদের পড়া শুরু। তাহলে প্রথমে আমরা রিডিং এখান থেকে পড়ি। আমাদের চারপাশে প্রতি মুহূর্তে নানা কিছু ঘটে যাচ্ছে, সেগুলোর মধ্যে কোনোটা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, কিছু অপ্রয়োজনীয়, আবার কিছু ক্ষতির কারণ হতে পারে। প্রকৃতিতে ঘটা এসব নানা ঘটনায় ভিন্ন ধরনের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সাধিত হয়। ক্লিয়ার? তাহলে এরপর হচ্ছে ভৌত পরিবর্তন দিয়ে শুরু। দেখো উদাহরণে বলেই দিয়েছে গলন এবং স্ফুটন। আমরা জানি বরফ গলে যায় এবং পানি যে ফুটতে শুরু করে, এই দুই ধরনের উদাহরণ সম্পর্কে আমরা গত অধ্যায়ে জেনেছি। এই দুইটাই হচ্ছে আমাদের ভৌত পরিবর্তনের উদাহরণ। তাহলে কি বলেছে দেখি তো। তোমরা সবাই জানো পানিকে তাপ দিলে পানির তাপমাত্রা বাড়তে থাকে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে শুরু করে। আমরা তাপমাত্রাটাও জানি, সেটা কত? বলতো কোন তাপমাত্রায়? মিস আবার বলেন। এই যে বলেছে নির্দিষ্ট তাপমাত্রায় সেটি ফুটতে শুরু করবে। পানি কোন তাপমাত্রায় ফুটতে শুরু করে? 100 মিস ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড, 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে। তো বলেছে তোমার, না, জি জিমি বলো। ওটা 0 ডিগ্রি সেলসিয়াস না। পানি তো পানির স্ফুটনাঙ্ক তো 100 ডিগ্রি সেলসিয়াস না। জি জি, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো বলেছে কত তাপমাত্রায় সেটি ফুটতে শুরু করে। তোমাকে মানে কততে ফুটতে শুরু করে সেটাই জিজ্ঞেস করেছে। ক্লিয়ার? জি মিস। হ্যাঁ, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হবে। তারপর বলেছে তোমাদের কাছে পানির স্ফুটন কি একটি ভৌত পরিবর্তন মনে হয়? বলো তোমাদের কাছে কি মনে হয়? জি মিস ভৌত পরিবর্তন। হ্যাঁ, এটা একটা ভৌত পরিবর্তন, কারণ এটা তরল থেকে গ্যাস হচ্ছে, অথবা যদি বরফ গলে যায় তাহলে কঠিন থেকে তরল, সেটা একটা ভৌত পরিবর্তন হবে। তাহলে বলেছে তোমরা আগেও পদার্থের ভৌত পরিবর্তন সম্পর্কে জেনেছো, সুতরাং পদার্থের যে পরিবর্তনে শুধু অবস্থা বা আকৃতির পরিবর্তন হয় সেটা, কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না বা ধর্ম একই থাকে, সেটাকে কি বলা হয়? ভৌত পরিবর্তন। ভেরি গুড, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। উদাহরণ দেওয়া আছে বরফের পানিকে বরফের পানিতে পরিণত হওয়া, মানে বরফ গলে যে পানি পরিণত, সেটা হচ্ছে একটা আমাদের ভৌত পরিবর্তনের উদাহরণ। তারপরে রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে খুব মজাদার, এগুলো আমাদের বাস্তব জীবনের সাথে মিল আহ, পাওয়া যাবে। যেমন বললো রাসায়নিক পরিবর্তন, লোহার মরিচা। তোমরা কি লোহার মরিচা ধরতে দেখেছো লোহাতে? জি মিস। দেখেছি। আচ্ছা, এটা দেখবা যে যখন কোনো লোহা ভেজা অবস্থায় থাকে তখন আরো বেশি তাড়াতাড়ি ধরে, তাই না? জি জি মিস। মিস। হ্যাঁ, আর এখন ইদানিং কিছু লোহা পাওয়া যায় যেগুলোকে বলে স্টেইনলেস স্টিল। এর নামটা শুনেছো কখনো? জি মিস। হ্যাঁ, ভেরি গুড, স্টেইনলেস স্টিল। এটা দেখবা কি এটা বাহিরে রেখে দিলেও কখনো মরিচা পড়ে না। তাহলে এটা একটা মজার। মিস এটার উপর একটা আবরণ থাকে কনক্রিটের। ভেরি গুড জয়রিয়া, তুমি অনেক ভালো অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা জানবো, কিসের আবরণ কিভাবে দেয় সব সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে আমরা যেসব ধরো খারাপ লোহা সম্পর্কে জেনে নিই, যেটা খারাপ লোহা বলা যাবে না, এগুলো বিশুদ্ধ, সব লোহাই বিশুদ্ধ, কিন্তু যেটা হচ্ছে মরিচা পড়ে যায়, মানে ওটা কিছুদিন পর ক্ষয় হয়ে যায়, ওটা কোনো কাজে দেয় না। তাহলে চলো তো আমরা দেখি মরিচা পড়ার প্রক্রিয়াটা আমরা শিখি। বলেছে তোমরা আগের অধ্যায় লোহার মরিচা সম্পর্কে পড়েছো এবং জেনেছো এক টুকরা লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে, এটা খুব ইম্পর্টেন্ট, এক টুকরা লোহা কি লাগবে সাথে? অবশ্যই জলীয় বাষ্প। জলীয় বাষ্পের উপস্থিতিতে বাইরে ফেলে রাখলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাতে মরিচা ধরে এবং এবং তখন সেটি ক্রমাগত ক্ষয় হতে থাকে। সুতরাং লোহাতে মরিচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন। মরিচা কিভাবে সৃষ্টি হয় তা বোঝার জন্য একটা টাস্ক দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এটা টাস্কটা আমরা পড়ি চলো। একটি পানি দ্বারা অর্ধপূর্ণ পাত্র নাও, সাবধানে কয়েকটি পেরেক পানির মধ্যে ছেড়ে দাও যেন কোনো কোনোটি পুরোপুরি ডুবে থাকে, কোনো কোনোটির অর্ধেক পানি নিচে থাকে এবং অর্ধেক পানি উপরে থাকে। পাত্রটি 2 থেকে 3 দিন রেখে দাও। পেরেকগুলোতে কি কোনো ধরনের পরিবর্তন দেখতে পেয়েছো? আচ্ছা, এটা তোমরা নিজেরা বাসায় করে দেখতে পারো এবং অবশ্যই তোমরা দেখবা যে মরিচা পড়েছে। যেগুলো পানির উপরে থাকে সেগুলোতে সাধারণত কম, একটু কম, কিন্তু যেগুলো পানির নিচে সেগুলোতে আরো বেশি। তাহলে এবার আমাকে বলো যে এই মরিচা পড়ার যে বিক্রিয়াটা, মানে সরি,
মানে প্রক্রিয়াটা আছে, এটা হচ্ছে আমাদের একটা রাসায়নিক পরিবর্তন, কারণ এখানে লোহা লোহাই আছে, কিন্তু এটার উপর একটা নতুন পদার্থ যুক্ত হয়েছে, তো এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, এটা সম্পর্কে আমরা শিখবো। এখানে কিছু একটা এটা যদি আমরা আগে এখান থেকে দেখে আসি তাহলে ইজি হবে। এটা আমি তোমাদের জন্য লিখে রেখেছিলাম। আচ্ছা 1 সেকেন্ড, একটু রিমুভ করে নিই। লোহার মরিচা পড়ার ক্ষেত্রে লোহা হচ্ছে যদি বাইরে রেখে দিই তাহলে অক্সিজেন এবং জলীয় বাষ্প দুইটাই লাগবে। জলীয় বাষ্প মানে হচ্ছে মিস জি মিস উপরে কি লিখছেন? আচ্ছা, এটা আমি এখনো বলিনি, দাঁড়াও বলছি এখনই, একটু জুম করে নিই। 1 সেকেন্ড। এই যে এবার কি দেখা যাচ্ছে একটা বিক্রিয়ার মতো? জি মিস। জি মিস। ওকে, এটা পরে দেখবো, আগে আমরা একটা প্রসেস দেখি। দেখো তো, বাম পাশে একটা ছবি আছে হলুদ কালারের, দেখতে পাচ্ছি। জি জি মিস। মিস। হ্যাঁ, এখানে আয়রন লেখা, একটা পেরেকের নিচে লেখা আয়রন। হ্যাঁ, কারণ লোহা, আয়রনের বাংলা হচ্ছে লোহা। লোহার সাথে যদি অক্সিজেন, বায়ুর অক্সিজেন এবং পানি বা জলীয় বাষ্প, বায়ুতে আমরা জানি জলীয় বাষ্প থাকে, এই দুইটা জিনিস মিক্সড হয়, তাহলে দেখো তো ডানেটা কি দেখাচ্ছে, একদম লাল কালারের একটা মরিচা পড়া পেরেক দেখাচ্ছে না? জি মিস। হ্যাঁ, এখানে দেখো আয়রনের নিচে কি লিখেছে, Fe। এই মৌলটাকে কি আমরা চিনি কেউ? এটা হচ্ছে জি মিস। জি মিস। হ্যাঁ, এটাকে যদি আমরা ইংলিশে বলি, এখানে Fe লেখার কারণ হচ্ছে এটা হচ্ছে ফেরাস, ফেরাম বা ফেরাস বলতে পারি। ফেরাস, এটার অর্থ হচ্ছে আয়রন। এটাকে আমরা যদি মৌল হিসেবে বলি, এটা হচ্ছে লোহাকে এই ফেরাস দিয়ে গঠিত। তাহলে এটার সাথে অক্সিজেন এবং পানি H2O লেখা, এই দুটো যদি মিক্সড হয় তাহলে একটা ভয়ঙ্কর কিছু একটা দেখা যাচ্ছে, বিদঘুটে কিছু একটা, তাই না? এটা সম্পর্কে আজকে আমরা জানবো যে এটা কি, এবং এই জিনিসটাই কিন্তু আমাদের মরিচা। ক্লিয়ার? জি মিস। জি মিস। তাহলে চলো তো আমরা এই রিয়েকশনটা দেখি, এটা আমাদের জন্য ইজি হবে। ধরো এই যে 4 3 6, এটা আমি এটা সমতা করছি, ঠিক আছে? এটা তোমাদের লাগবে না, তোমাদের এই তোমাদের যে এজটা আছে এই এজে এইটা পড়ার দরকার নেই, এটা আমরা যখন বড় হবো আরেকটু তখন আমরা শিখবো। তাহলে বলেছে আমরা শুধু এই মৌলগুলোকে দেখবো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট। ধরো ফেরাস দেখবো, অক্সিজেন দেখবো, পানি দেখবো, এতটুকু ক্লিয়ার? আমরা আয়রন নিছি, লোহা নিছি, অক্সিজেন নিছি, পানি নিছি। এই তিনটাকে যদি আমি একসাথে মিক্স করি, বা ধরো লোহার কোনো জিনিস আমি বাইরে রেখে দিছি কিছুদিন, তাহলে কি তৈরি হবে? এখানে আচ্ছা অ্যারোটা এখানে আসেনি, আমি অ্যারোটা দিয়ে দিলাম। কি তৈরি হলো? একটা, এই যে FeOH3, তাই না? FeOH3, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড। এটাকে আমরা নাম বলবো ফেরিক হাইড্রক্সাইড। এই যে এটা আসলে তিনটা এইভাবে নিচে থাকে, এটা দেখা যাচ্ছে না, এখানে তিনটি, এটা কি আমরা কেউ আইডিয়া আছে তিন কি এখানে? এই তিনটা, তিনটে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত আছে। আচ্ছা, হ্যাঁ, এটা সুন্দর। এটা আসলে এটা তোমাদের লেভেলের না, তাই আমরা এটা নিয়ে খুব একটা আলোচনা করছি না। তাহলে এটা আমাকে বলো যে এই বিক্রিয়াটাকে আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এই যে 4 3 এগুলো তোমার দেখা লাগবে না, এটা হচ্ছে সমতা করার জন্য খালি ব্যবহার করা হচ্ছে, যে যতটা হাইড্রোজেন আমি নিয়েছিলাম ততটাই হাইড্রোজেন পেয়েছি কিনা, এই জন্য এটা লেখা হচ্ছে। আমরা শুধু এটা দেখবো যে আমরা লোহা নিয়েছি, তারপর অক্সিজেন, তারপর পানি, তিনটা জিনিস মিলে আমাদের তৈরি হচ্ছে ফেরাস হাইড্রক্সাইড। এই যৌগটা, এখানে অনেকগুলো যৌগ আছে, যেমন আয়রন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তিনটা মৌল আছে, তাই এই অনেকগুলো মৌল নিয়ে যুক্ত যেহেতু, তাই এটাকে বলবো ফেরাস হাইড্রক্সাইড। কি বলবো বলো? ফেরাস ফেরাস হাইড্রোক্সাইড। অক্সাইড। আচ্ছা সরি, আমি একটা ভুল বলেছি, ফেরাস না, ফেরিক হবে, ফেরিক। আমরা আবার বলি ফেরিক হাইড্রক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। ভেরি গুড। আচ্ছা, ফেরাস কেন হবে না এটা আমি বলি। ফেরাস হলে এখানে 2 হতো, যেহেতু 3 এটা নামের উপরেও ভিন্ন করে, এটা আমরা আরেকটু বড় হলে এটা আরো ডিটেলসে জানবো। তো এটার নাম হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড, যেটাকে আমরা মরিচা বলি। তাহলে তোমরা বলবা যে এখানে এই বিদঘুটে অংশটা এরকম কেন? দেখো, ফেরিক হাইড্রক্সাইড আমরা অনেক সময় যখন দেখি, এটা অনেক সময় আম, গলিত অবস্থায় থাকে বা জলীয় অবস্থায় থাকে। এই ফেরিক হাইড্রক্সাইডের সাথে যদি আমি পানি দিতাম তাহলে যেটা পেতাম, তাহলে সেটাই হচ্ছে এই যে এই ভয়ঙ্কর যৌগটা। বুঝতে পারছো? ওটা জি আমাদের মিস। লেখা লাগবে না, ওটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট, বাট আমি তোমাদেরকে বললাম যেহেতু ওটা ওই ছবিতে ছিল তাই। তাহলে আমরা মরিচা বিক্রিয়াটা পড়লাম। তাহলে চলো তো আমরা এবার বইয়ের কথা একটু দেখি। বলেছে, এখন চিন্তা করে দেখতে পারো লোহাটিতে কি ধরনের পরিবর্তন ঘটেছে। এখানে লোহা এবং পানির বিক্রিয়ায়, আমাদের বইয়ের যেহেতু বিক্রিয়াটা নেই, আমরা এখান, আচ্ছা এটা সুন্দর না, এখানে একটা ছবি ছিল, দাঁড়াও,
এই এই ছবিটা কল্পনা করতে পারি। হ্যাঁ, সবাই একটু দেখে নিই যে লোহার সাথে অক্সিজেন ও পানির বিক্রিয়ায় কি তৈরি হবে? ফেরিক অক্সাইড। মনে আছে আমরা কি পড়েছি? ফেরিক অক্সাইডের সংকেত কি, কিভাবে লেখে ফেরিক অক্সাইডকে বলতো? Fe। FeOH3 OH3 ভেরি গুড। ফেরিক ফেরিক অক্সাইড, এটাকে বলা হয় মরিচা। এই জিনিসটাই হচ্ছে মরিচা। তাহলে বলেছে যে এই ফেরিক অক্সাইডকে বলা হয় মরিচা। এখানে স্পষ্ট যে লোহা ফেরিক অক্সাইড নামক সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়েছে। দেখো লোহা, আগে লোহা ছিল, এখন ও কি তৈরি করেছে? মরিচা, একটা ভিন্ন ধর্মী পদার্থ। ফেরিক অক্সাইড বা মরিচা খসে খসে পড়ে এবং এভাবে লোহা ক্ষয়প্রাপ্ত হয়। কাজেই বলা যায় মরিচা ধরার প্রক্রিয়াটি হচ্ছে লোহার ক্ষতি সাধন করে। এরকম এক বা একাধিক পদার্থের সম্পূর্ণরূপে ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হওয়াকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। ক্লিয়ার? জি মিস। জি মিস। আমরা কি মরিচা ধরার বিক্রিয়াটা বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, হাম্মাদ তুমি অনেকক্ষণ রেসপন্স করছো না, আমাকে বলো তুমি কি বুঝতে পেরেছো? না মিস, কোন জিনিসটা বুঝতে পারোনি? পুরো প্রক্রিয়াটাই বুঝতে পারি নাই। বুঝতে পারোনি কেন? আচ্ছা চলো, এবার তুমি আমাকে আমি তোমাকে কোশ্চেন করবো, তুমি আমাকে অ্যান্সার দেবা। ক্লিয়ার? জি এই যে বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছো? জি এখানে একটা পেরেক দেখা যাচ্ছে, অক্সিজেন দেখা যাচ্ছে। অক্সিজেনের ছবি, অক্সিজেন তো আমরা দেখি নাই, বাট এখানে দেখাচ্ছে সুন্দর করে অক্সিজেন প্লাস পানি। তাহলে এই অক্সিজেন পানি কোথা থেকে আসলো? বায়ুতে ছিল। বায়ুর জলীয় বাষ্প এবং অক্সিজেন দুইটা লোহার পেরেকের সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করে। এই পর্যন্ত ক্লিয়ার? জি ওকে, তাহলে মরিচা তৈরির এই প্রক্রিয়াটা এখানে একটু কঠিন করে লেখা, তাই আমরা একটু সহজ ভাষায় এখানে লিখেছি। দেখো, আচ্ছা, তোমার জন্য এটা একটু হার্ড হবে। আমি এই জিনিসটা তোমরা ধরো যেখানে নাই, হ্যাঁ, 4 3 6 4 এগুলো কিছু নাই। তাহলে এবার হাম্মাদ আমাকে বলো, তুমি কি দেখতে পাচ্ছ এই যে আমি মার্ক করছি ফেরাস আছে এখানে, ফেরাস, অক্সিজেন এবং পানি বিক্রিয়া করে কি তৈরি করে? আমি মাত্র বললাম ছবিটা দেখে। মরিচা। হ্যাঁ, মরিচা তৈরি করে। সেটা সংকেত কি? বা তোমাকে যদি কেউ বলে যে রাসায়নিক ভাবে মরিচা যেভাবে হয় এটা লেখো, সেটা হবে FeOH3। এটার নাম কি? এই নামটা বলো তো। FeOH। FeOH3। এই যে আমি তো পুরোটা লেখা শেষ করিনি। FeOH3। ক্লিয়ার? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তো আমরা নেক্সটে যাই। এবার বলো, আমি তোমাদের বই থেকে এরপর তোমাদেরকে পড়ে শোনাচ্ছিলাম যে এটা হচ্ছে মরিচা তৈরি একটা প্রক্রিয়া, এবং এখানে কি তৈরি হয়? ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড এবং এই প্রক্রিয়াটা, লোহা থেকে মরিচা তৈরি হওয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় কি বলতো? ফেরিক অক্সাইড। না না, মানে লোহা থেকে যে মরিচা তৈরি, এটা কি ভৌত না না রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, ভেরি গুড। তাইলে এবার আমাকে একজন একজন করে বলবা, ঠিক আছে? এটা একদম সংক্ষেপে সুন্দর করে আমাকে বলো। কেউ একজন, আমি বলছি কাকে বলবো, সবাইকে বলো। শুভা আমাকে বলো, লোহা থেকে কিভাবে মরিচা তৈরি হয়? মিস, মিস বলো। রাসায়নিক পদার্থ না, রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন, এই যে দেখো আমি হাইলাইট করেছি তোমাদের বইয়ে, সেটা হচ্ছে এক বা একাধিক পদার্থের সম্পূর্ণরূপে ভিন্ন ধর্ম পদার্থে পরিণত হওয়া। যেমন দেখো, ও আগে ছিল লোহা, লোহা থেকে ও পরিবর্তিত হয়ে এখন তৈরি হয়েছে মরিচা, তাই না? লোহা ছিল, লোহার উপরে এখন একটা নতুন পদার্থ যুক্ত হয়েছে, সেটাকে বলা হয় মরিচা। তাহলে একটা পদার্থ থেকে যে আরেকটা নতুন পদার্থ তৈরি হলো, সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। ক্লিয়ার? জি বাকিটা ক্লিয়ার এ পর্যন্ত? জি জি মিস। মিস। ভেরি গুড। তাহলে চলো তো আবার করি।
বলেছে লোহার মতো সকল ধাতু কিন্তু সমানভাবে ক্ষয়প্রাপ্ত হয় না। অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে, আচ্ছা অ্যালুমিনিয়াম এটার সংকেতটা কে আমাকে বলতে পারবে? অ্যালুমিনিয়াম কিভাবে লেখে? এটা কি কেউ জানো? আচ্ছা, না জানলেও সমস্যা নেই। অ্যালুমিনিয়াম লেখে হচ্ছে এ। হ্যাঁ বলো। অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকেত। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা হচ্ছে অণু না, মানে হচ্ছে মৌল। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা মৌল। এটা এটাকে আমরা লিখি হচ্ছে এ এবং কিন্তু ছোট হাতের সংকেত এ। কেমনে হয়? সংকেত বলা যায় না, ঠিক বলেছে। এটা ধরো এই যে যখন যে আয়রনকে আমরা এফ ই লিখেছি, সেরকম ধরো রাসায়নিক ভাষা। প্রতীক না মিস? হ্যাঁ প্রতীক, সরি আমি নামটা ভুল বলেছি। তাহলে অ্যালুমিনিয়ামের প্রতীক হবে এ এল বি। ক্লিয়ার? আর অ্যালুমিনিয়ামের সংকেত হবে Al2। হ্যাঁ, ওটা যদি কোনো ধরো যৌগ গঠন করে সেটা আমরা এখানে দেখবো তখন। তাহলে চলো আমরা যেখানে ছিলাম, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তার উপরে যে অক্সাইডের স্তর তৈরি করে, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। সেটি যথেষ্ট শক্ত। সেটি কি বলেছি? যথেষ্ট শক্ত, এবং সেটি ভিতরের অ্যালুমিনিয়ামকে রক্ষা করে। দেখো লোহার উপর যে মরিচা তৈরি হয় সেটি যেমন লোহাকে ক্ষয় করে, সেই রকম অ্যালুমিনিয়াম যেই স্তরটা তৈরি করে সেটাকে রক্ষা করে। তার মানে লোহার ক্ষেত্রে হচ্ছে ওটা ক্ষতিকর, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে উপকারী, তাই না? জি মিস। এখানে জি দুইটাই কিন্তু মিস। আমাদের, ওকে, আমাদের দুইটা বিক্রিয়াই কিন্তু রাসায়নিক পরিবর্তনের অন্তর্ভুক্ত। তারপর বলেছে বাতাসে দূষিত পদার্থ থাকলে সেগুলো তামাকে ধীরে ধীরে আক্রান্ত করে এবং সেটি সবুজ রং ধারণ করে। আচ্ছা, তারপর আমি একবারে রিডিংটা পড়ে নিচ্ছি। নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি সে কারণে হচ্ছে সবুজ রঙের, কিন্তু কিছু ধাতু যেমন সোনা, প্লাটিনাম উন্মুক্ত বাতাসে রেখে দিলেও ক্ষয়প্রাপ্ত হয় না। এই কারণে এগুলো মূল্যবান এবং কোনো অলংকার ও মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আমাকে আগে বলো যে কেন গোল্ড, রূপা এগুলোকে রেখে দিলেও এগুলো ক্ষয়প্রাপ্ত হয় না? বলো তো, কি মনে হয় তোমাদের কেন হয় না? আচ্ছা, অ্যালুমিনিয়াম থাকে। আহ না, এটা আসলে কি আমরা, গোল্ডের ভিতর অ্যালুমিনিয়াম থাকে, যার ফলে হচ্ছে এটাকে হচ্ছে রক্ষা করে। আচ্ছা আমি বলি, দেখো গোল্ড, প্লাটিনাম যেগুলো বলা হয়েছে, এগুলো কি, এগুলো হচ্ছে বাতাস বা পানি যখনই থাকে এগুলোর সাথে খুব একটা বিক্রিয়া করতে চায় না, মানে বলে যে না আমি বিক্রিয়া করবো না, এমনটাই। নন রিয়েক্টিভ এগুলোকে বলে, বা যেগুলো বিক্রিয়া করতে খুব একটা ইচ্ছুক না। এইসব যৌগ যদি, এইসব মৌল যদি আমি পরিবেশে রেখে দিই বা উন্মুক্ত বাতাসে রেখে দিই, ওরা কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না, কারণ ওরা মরিচা তৈরি করে না। ওরা অনেক ওরা বিক্রিয়া করতে ইচ্ছুক না। কিন্তু যদি অ্যালুমিনিয়াম, লোহা এগুলোর কথা বলি, এগুলো হচ্ছে খুবই রিয়াক্টিভ, খুবই, ওরা হচ্ছে বাতাস পানি পেলেই বলবে যে আমি যৌগ গঠন করবো, মরিচা তৈরি করব, এরকম। যেমন অ্যালুমিনিয়াম আমাদেরকে বললো অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, অ্যালুমিনিয়াম অক্সাইড। ফেরাস বা লোহা যদি বলি তাহলে এটা ফেরিক অক্সাইড তৈরি করে, এভাবে। এই কারণে হচ্ছে সোনা বা প্লাটিনাম মুক্ত বাতাসে রেখে দিলেও এটি ক্ষয়প্রাপ্ত হবে না। এবং এরপরে বলেছে একটি রাসায়নিক বিক্রিয়া, তোমাদেরকে একটা প্র্যাকটিক্যালের মতো দিয়েছে, চলো আমরা দেখি তো এটা কি। তোমরা রাসায়নিক পরিবর্তনের একটি সাধারণ পরীক্ষা, যেমন কার্বনেট যৌগ, আচ্ছা কার্বনেট যৌগ, এটা আমরা কিভাবে লিখতে পারি? কার্বনেট কে লেখা হয় CO3D। ক্লিয়ার? জি মিস। কার্বনেট কার্বনেট যৌগ কি কি হতে পারে? ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এরকম। ধরো কার্বনেটের সাথে যদি এখন আমি হাইড্রোজেন যুক্ত করি তাহলে হাইড্রোজেন কার্বনেট, বা এটাকে বলা হয় বাইকার্বনেট, বা ধরো সোডিয়াম দিলাম তাহলে সোডিয়াম কার্বনেট, এরকম বিভিন্ন মৌল যদি এই যৌগটার সাথে যুক্ত হয় তাহলে একটা নতুন যৌগ কার্বনেট যৌগ তৈরি করে। এরপর বলেছে যে কার্বনেট যৌগের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে প্রত্যক্ষ করতে পারে। চলো তো কি বলেছে আমরা দেখি এই কাজটা। বলেছে প্রথমে কিছু গুঁড়া নাও। চকের গুঁড়া নিব, কারণ আমরা জানি চকের গুঁড়া, তোমরা যদি জানো সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বানানো। চক আমরা দেখেছি না সাদা সাদা, এখন তো সব স্কুলে সাধারণত হোয়াইট বোর্ড থাকে, তাই আহ চেনা একটু কষ্ট। তোমরা চিনো তো চক কোনটা? জি মিস। আচ্ছা ঠিক আছে। জি মিস। চক হচ্ছে মূলত ক্যালসিয়াম কার্বনেট, সাদা রঙের। আচ্ছা বাকিরা যারা রেসপন্স করছো না, আচ্ছা হাম্মাদ, হ্যাঁ হাম্মাদ তুমি কি বুঝতে পারছো? জি মিস। ওকে, জুয়াইরিয়া, জেমি, সুবা তোমরা?
জি মিস। জি মিস। ওকে, ভেরি গুড। তাহলে আমরা যেখানে ছিলাম, চক মূলত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের একটা যৌগ। তাহলে বলেছে যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমাদেরকে কি মিশাতে, ভিনেগার অথবা লেবুর রস। আমরা জানি ভিনেগার ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ। এটা আমরা বড় হলে শুনবো অ্যাসিটিক অ্যাসিড কি, কোনটা কি অ্যাসিড, এগুলো আমরা শিখবো বড় হলে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। মানে জলীয় দ্রবণ কি, অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি আমি একটা পানি মিশাই, অনেকগুলো পানি, তাহলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমরা ভিনেগার হিসেবে ব্যবহার করি। ভিনেগার বা সিরকা চিনেছি আমরা, কখনো দেখেছি বাসা বাড়িতে? জি মিস। জি মিস। ভেরি গুড। আচারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভিনেগার ব্যবহার করা হয়। তাহলে বলেছে চকের গুঁড়ার সাথে আমি ভিনেগার মিশাবো অথবা লেবুর রস। এখন লেবুর রস কেন মিশাবো? কারণ লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, মানে আমাদের হচ্ছে কোনো একটা অ্যাসিড নিতে হবে আমার। তো ভিনেগার মিশাতে পারি অথবা লেবুর রস মিশাতে পারি। মিশাবো হচ্ছে চকের গুঁড়ার সাথে। চকের গুঁড়ার সাথে মিশিয়ে আমরা দেখবো যে এখানে বুদবুদ তৈরি হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। বুদবুদ তৈরি হচ্ছে কেন দেখি তো। বুদবুদ সৃষ্টির কারণ হচ্ছে চক, যা মূলত ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে ভিনেগার, যা হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যোগ করার ফলে এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের সংকেত কি বলো? CO2। ভেরি গুড। CO2। কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্যাস এবং এটা হচ্ছে বুদবুদ তৈরি করে। কোনো বিক্রিয়া যদি আমরা দেখি বুদবুদ তৈরি হচ্ছে, সব ক্ষেত্রে আমরা দেখবো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা বুদবুদ দেখেছি কার্বন ডাই অক্সাইডের কারণ। আচ্ছা, এটার একটা ছবি আমার কাছে ছিল। হ্যাঁ, এই যে দেখো, এই যে ধরো নিচে ছিল এই যে চকের গোড়া, দেখতে পাচ্ছ টেস্ট টিউবের নিচে কিন্তু সাদা সাদা জমা কিছু। জি মিস। জি মিস। এর উপরে যদি আমি এই যে ড্রপারে করে আস্তে আস্তে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা লেবুর রস দিই, তাহলে এই যে ছবিটা একটু ব্লার মেবি, বাট তোমরা একটু দেখবা যেখানে বুদবুদ দেখা যাচ্ছে, পানির বুদবুদ। তাহলে এটা কি বলতো, কোন গ্যাস এখানে তৈরি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড, কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হয়েছে। হাম্মাদ, তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, ও মেবি ক্লাসে নেই। হাম্মাদ, তোমাকে কিন্তু রেসপন্স করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যা যা দেখলাম, যে কতক্ষণ আগে দেখলাম মরিচা পড়া, এখন দেখলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে গেল, সবগুলোই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কারণ কি, উৎপন্ন পদার্থ যেমন ক্যালসিয়াম। আচ্ছা, এটা আমি বলি, তোমাদের কি বলেছে, এটা আমরা রিডিং করে বলছি। যে বলেছে এটি তাহলে কি ধরনের পরিবর্তন, এই বুদবুদ তৈরি হওয়াটা? বলেছে অবশ্যই রাসায়নিক পরিবর্তন, কারণ উৎপন্ন পদার্থ ক্যালসিয়াম অ্যাসিটেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই যে একটা বিক্রিয়াটা আমাদের দেখানো হয়নি যে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট বা চক এবং সাথে যদি ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড আমি যোগ করি, তাহলে আমাদের কি তৈরি হবে? ক্যালসিয়াম অ্যাসিটেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই পর্যন্ত ক্লিয়ার? জি মিস। হ্যাঁ, জি মিস। বলেছে জি মিস। যা তৈরি হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার এর থেকে সম্পূর্ণ আলাদা এবং এগুলোর বৈশিষ্ট্য ভিন্ন। যেমন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, পানি, এটা নিয়ে তো আমরা কাজ শুরুই করি নাই, কিন্তু এটাও উৎপন্ন হবে ক্যালসিয়াম অ্যাসিটেট, একটা সাদা বর্ণের একটু ধরো আঠালো পদার্থের মতো তৈরি হবে। এই সবগুলো জিনিস কিন্তু আমরা এগুলো নিয়ে শুরু করি না, আমরা নিয়ে শুরু করেছিলাম চকের গুঁড়া এবং ভিনেগার। তো এগুলোর থেকে উৎপন্ন যেগুলো হলো সবগুলোই ভিন্ন। তাই বলা যায় যে এটাও একটা আমাদের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এ পর্যন্ত কে কে ক্লিয়ার আমাকে বলে? জি মিস। আচ্ছা, হাম্মাদও বলেছেও ক্লিয়ার। তাহলে আমাকে বলো তো, আহ মরিচা, এটার সংকেতটা কি, এই যৌগের সংকেত? মিস আচ্ছা, আমি বলি। হ্যাঁ মিস বলো। আরেকবার বলবেন? আচ্ছা, মরিচা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এটা সংকেতটা কি মনে আছে? জি মিস। মিস আচ্ছা, বলবো। হ্যাঁ হ্যাঁ মিস বলো, একটা বলবো। একটা করে বলো। FeOH3। আচ্ছা, এটা একটা সুন্দর, কিন্তু এটার একটা সুন্দর নামও আছে, সেই নামটা আমাদের বলতে হবে, কি সেটা? ফেরিক হাইড্রোক্সাইড, মানে আহ, অক্সাইড। হ্যাঁ, হাইড্রোক্সাইড বলা যাবে না, অক্সাইড বলতে হবে। তাহলে আমাকে সুভা বলো, তুমিও বলতে চেয়েছিলা মরিচার যে যাকে আমরা মরিচা বলি, এটার রাসায়নিক নাম কি?
ফেরিক অক্সাইড। ভেরি গুড। আর জুয়াইরিয়া তুমি? ফেরিক অক্সাইড। ওকে, ভেরি গুড। আরেকটা তোমাদেরকে বলেছি এখানে যে তোমরা চকের গুঁড়া যদি না থাকে তাহলে ডিমের খোসাও আমরা ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি ডিমের খোসা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটে পরিপূর্ণ। ক্লিয়ার? এই প্র্যাকটিক্যালটা যদি তোমরা কেউ বাসায় করতে চাও তাহলে তোমরা চকের পরিবর্তে ডিমের খোসা খোসা কিভাবে ব্যবহার করবা, গুঁড়া করে নিবা একটু পাউডারের মতো। তারপরে ওটার মধ্যে যদি ভিনেগার বা লেবুর রস ঢালো তাহলে দেখবা বুদবুদ বের হচ্ছে। এটা কিন্তু খুব মজা, তোমরা বাসায় করে দেখতে পারো। তাহলে যে গ্যাসটা বেরোবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা শনাক্ত করতে পারি যে এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আচ্ছা, এই পর্যন্ত সবার কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে বলো, আমি আবার রিপিট করা দরকার এরকম? আচ্ছা, জুয়াইরিয়া বলেছে রিপিট করব নাকি কোনটা রিপিট? ক্লিয়ার মিস। ও আচ্ছা, ক্লিয়ার। আর বাকিদের? মিস ক্লিয়ার। ভেরি গুড। সুভা, তারপর হাম্মাদ, তোমাদের? জি মিস ক্লিয়ার। ভেরি গুড। তাইলে এরপরে আমরা যাব এখন নেক্সট আমাদের একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন। এই এই টপিকটা আমরা পড়বো এবং তারপর হচ্ছে আমাদের একটা ছোট এক্সাম হবে, হ্যাঁ, মাত্র 10 মার্কসের। তো চলো, প্রত্যাবর্তী পরিবর্তন কি তোমরা কি কখনো শুনেছো? জি বলো। প্রশ্নটা কেমন মিস? প্রশ্নটা একদম ছোট। এমসিকিউ না লিখিত? আচ্ছা, লিখিত, এমসিকিউ না। একটা হচ্ছে ছোট ছোট প্রশ্ন, খুব একটা সময় লাগবে না। তাহলে চলো আমরা যেখানে ছিলাম, প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রত্যাবর্তী এই বাংলা ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, প্রত্যাবর্তী শুনে কি মনে হচ্ছে? মানে যেটা আবার আবর্তিত হয়, প্রত্যাবর্তী মানে বারবার আবর্তিত একই জিনিস। এটার একটা সুন্দর উদাহরণ আমরা গত চ্যাপ্টারে পড়েছি, কারো কি মনে আছে? কেউ বলতে পারবা আইডিয়া করে? মানে একই জিনিস আবার ফিরে আসে এমন। আচ্ছা, বরফ। হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। বরফ হতে পারে, এটা একটা উদাহরণ, কারণ বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে আবার তাপ সরিয়ে নিলে বরফ হয়। এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং এটা খুবই ভালো একটা সুন্দর উদাহরণ। তাহলে ভেরি গুড। বলেছে কোনো বস্তুর পরিবর্তনকে আমরা ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ছাড়াও প্রত্যাবর্তী পরিবর্তন এবং অপ্রত্যাবর্তী পরিবর্তন দুই ভাগে ভাগ করতে পারি। যে পরিবর্তনটা স্থায়ী নয় এবং পরিবর্তিত বস্তুকে তার ধর্ম ঠিক রেখে আগের অবস্থায় ফিরে আনা হয় তাকে বলা হয় প্রত্যাবর্তী পরিবর্তন। মানে এখানে স্থায়ী হবে না, যেমন আমরা বরফকে পানি করলে পানিকে আবার সহজে বরফ করা যায় এবং এটা স্থায়ী না। এমন না যে বরফকে পানি করার পর সেটা আর কখনো বরফে আসবে না, তাই এটা বলা যায় স্থায়ী নয় এবং পরিবর্তিত বস্তুকে তার ধর্ম ঠিক রেখে আগের অবস্থায় ফিরে আনা হয়, যেমন পানিকে ঠিক রেখে আবার আগের অবস্থায় ফিরে আনা হয়। আচ্ছা, হাম্মাদ আমাকে বলেছে যে মিস আমার আহ মিস আমার আচ্ছা, ওর স্কুলে অ্যাকাউন্ট নাই, আমার নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি মেডিসির সাথে কন্ট্যাক্ট করে তোমাকে জানাচ্ছি হাম্মাদ। আহ, তারপর যে আমি যেখানে ছিলাম সেখানে যাই, যে যেই পরিবর্তন স্থায়ী নয় এবং আগের অবস্থায় ফিরে আনা হয় সেটা হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন। বলেছে এই ধরনের পরিবর্তন শুধু বাহ্যিক অবস্থার অথবা আকার আকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু নতুন ধরনের পরিবর্তন সৃষ্টি হয়। এটা তো আমরা বুঝেছি তাই না? এটা অনেকটা ভৌত পরিবর্তনের মতো লাগছে না বলো? ওই যে বরফ থেকে পানি, পানি থেকে জি বরফ। মিস। হ্যাঁ। আচ্ছা, এটা আমরা শিখবো যে সব ভৌত পরিবর্তন, হ্যাঁ, সব ভৌত পরিবর্তনই হচ্ছে প্রত্যাবর্তী, কিন্তু সব প্রত্যাবর্তী ভৌত, এটা আমরা একটু পরে শিখবো। এর আগে চলো কি বলেছে, গলন, স্ফুটন, বাষ্পীভবন, শীতলীকরণ, ঘনীভবন, দ্রবীভূতকরণ। দ্রবীভূত হচ্ছে কোনোটাকে মিশ্রণে দ্রবীভূত করা, যেমন চিনি, চিনিকে যদি আমি পানিতে মিশাই তাহলে সেটা হচ্ছে একটা দ্রবণ তৈরি হবে, এইভাবে দ্রবীভূত করলাম। এরকম প্রত্যাবর্তী প্রক্রিয়ার কিছু উদাহরণ। প্রত্যাবর্তী পরিবর্তনের ফলে পরিবর্তিত বস্তুকে এক বা একাধিক পদ্ধতি অনুসরণ করে পূর্বের অবস্থায় ফেরত আনা হয়। এক বা একাধিক পদ্ধতি, ধরো যদি আমি বাষ্পকে বরফে আনতে চাই, আমার দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে হচ্ছে বাষ্পকে তরল করতে হবে, তরল থেকে কঠিন করতে হবে। বলেছে তোমরা আগের অধ্যায়ে তাপ প্রদানের মাধ্যমে পদার্থের অবস্থার পরিবর্তন এবং সেগুলো প্রসারণ সম্পর্কে জেনেছ। আমরা জেনেছি, মনে আছে? জি মিস। হ্যাঁ জি মিস। হ্যাঁ, এই পরিবর্তনগুলো একই সঙ্গে ভৌত এবং প্রত্যাবর্তী। তাহলে তার মানে যে আমরা যে পরিবর্তনগুলো শিখেছিলাম পানির ক্ষেত্রে, সেগুলো একই সাথে ভৌতও হবে এবং প্রত্যাবর্তীও হবে। প্রত্যাবর্তী কি? যেটাকে আগের অবস্থায় ফিরে আনা যায় এবং যেটা স্থায়ী নয়। ক্লিয়ার? জি মিস।
ওকে, তাহলে এবার আম, আমরা আজকে প্রত্যাবর্তী পর্যন্ত পড়বো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অপ্রত্যাবর্তী থেকে আবার স্টার্ট করব। আর এর আগের যা যা পড়ানো হয়েছিল সেগুলো অবশ্যই তোমরা পড়ে আসবে, এবং যেটা বুঝতে সমস্যা সেটা আমাকে বলবা। ক্লিয়ার? জি মিস। এখন আমরা একটা ছোটখাটো এক্সাম নেব, খুব ইজি, কোনো ভয়ের কোনো কারণ নাই। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এটা মেবি একটু ছোট হয়ে গিয়েছে, তারা এটাকে একটু বড় করি। আচ্ছা, প্রশ্নগুলো কি দেখা যাচ্ছে স্ক্রিনে সুন্দরভাবে? জি মিস। Okay. তাহলে দেখো, আমি তিনটা ছোট ছোট প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, এক গ্লাস পানি এবং এক কলসি পানিতে সমপরিমাণ তাপ দিলে, মানে সমান তাপ দিলে, এবং তারপর সেটা স্পর্শ করলে হাতে বেশি গরম লাগবে কোনটা এবং কেন গরম লাগবে বেশি? ঠিক আছে। তারপর হচ্ছে, লোহার খণ্ড এবং আরেকটা কাঠের খণ্ডকে একই পরিমাণ তাপ দিলে কোনটা বেশি উত্তপ্ত হবে? এটা খুবই ছোট প্রশ্ন, প্রতিটা কেন এটা তুমি 1 বা 2 লাইনে এক্সপ্লেন করতে পারো। এবং এরপর একটা একটু বড় প্রশ্ন দিয়েছে, পরিবহন, পরিচলন, বিকিরণ, এই তিনটা পদ্ধতি আমরা পড়েছিলাম, মনে আছে? জি মিস, কয়টা এই করে পার্থক্য লিখবো? হ্যাঁ, পার্থক্য তোমাদের সেরকম নেই, তোমরা ধরো 3টা বা 4টা হাইস্ট লিখতে পারবে। মনে আসলে তোমাদের টপিকটা খুব একটা বড় না, তাই 3টা বা 4টার মধ্যে ইনাফ। কিন্তু কিভাবে লিখতে হবে এটাকে জানা আছে? ছক করে লিখতে হবে যে, মানে হচ্ছে পরিবহন প্রক্রিয়ার পরিবহনের কয়টা পার্থক্য লিখবো বা পরিচালন ও বিকিরণের? আচ্ছা, তুমি 3টা লিখতে পারো, 3টা, পরিবহন, পরিচলন, বিকিরণ। মানে পরিবহনের 3টা, পরিচালনের 3টা, বিকিরণের 3টা। হ্যাঁ হ্যাঁ, এরকম পার্থক্য লিখবো যে এই জন্য হচ্ছে এটা পরিবহন, এই জন্য এটা পরিচলন, তারপরটা হচ্ছে বিকিরণ। ক্লিয়ার সবার? কোনো সমস্যা প্রশ্নে বুঝতে? জি মিস। No miss. ওকে, ভেরি গুড। তাহলে চলো শুরু করে দাও। লিখে আমাকে অবশ্যই স্কুলেতে পাঠাবা, নেক্সট ক্লাসের আগে আমি ইনশাল্লাহ চেক করে দিই।